ডাস্টবিনে বসে আছি, আর ডাস্টবিনের সকল ময়লা আবর্জনা আমার উপরে। না না, নিজে থেকে নয়। কেউ আর যাই করুক, নিজ থেকে শখ করে ডাস্টবিনে বসতে আসবে না। এক খচ্চর মার্কা পোলা আমাকে এখানে ফেলে দিয়ে গেছে। কি সুন্দর ঘরে বসেছিলাম, সেটা তার সহ্য হয়নি, তাই আমার এখন এই অবস্থা। বিছানার উপর উভয়ে শুয়ে অর্ধেক পা খাটের বাইরে দেওয়া অবস্থায় ফোনের মেসেঞ্জারে এক ছেলের সাথে চ্যাট করছিল তে। এমন সময় কে যেন পিছন থেকে থাবা দিয়ে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তাকিয়ে দেখে জাংকুক। জাংকুক তের ফোন হাতে নিয়ে দেখতে দেখতে বলল, কিরে ডুগডুগি, কার সাথে এত ইটিস পিটিস করছিস শুনি? ওহো, এ তো দেখি আইডির নাম অচিনপুরের রাজা। তা এই রাজার রানী হওয়ার শখ জেগেছে নাকি রে তোর? জাংকুকের কথায় তের গা পিত্তি জ্বলে ওঠে। সে চেঁচিয়ে বলে, এই, আপনাকে কতবার মানা করেছি না আপনি আমাকে ডুগডুগি ডাকবেন না, আর আপনি আবার আমার ব্যালকনি দিয়ে রুমে ঢুকেছেন। আমার ফোন নিয়েছেন কেন? হ্যাঁ, দিন, আমার ফোন দিন, ফেরত দিন বলছি। চলো এবার এদের দুজনের পরিচয়টা জেনে নেওয়া যাক। আসলে তেদের বিল্ডিং এর পাশের বিল্ডিংটাই জাংকুকদের। দুতলা ডিজাইন করা দুটো বিল্ডিংই প্রায় কাছাকাছি। জাংকুক যে রুমে থাকে সেই রুমের ব্যালকনি বরাবর তের রুমের ব্যালকনি। দুটোই কোনো গ্রিল নেই, ছোটখাটো একটা মিনি ছাদও বলা যায়। কিম নামজুন আর জেহব ভাই হওয়ার কারণে তারা সবকিছুতেই একই রকম করতে পছন্দ করে, হোক সেটা জামা কাপড় কিংবা অন্য কিছু। তারা শখ করেই দুটো বিল্ডিং এর ডিজাইন একই রকম করেছিল। দুটো পরিবারের মধ্যেও খুব ভালো সম্পর্ক। জাংকুক এবার বলল, ঢুকেছি তো কি হয়েছে, আমি কি চোর নাকি? আর তুই পারলে ফোনটা নিয়ে দেখাতো। ভাব নিয়ে ফোনটা এক হাতে উঁচু করে ধরে। তে জাংকুকের গা ঘেঁষে লাফ দিয়ে দিয়ে তার ফোন হাত থেকে নেওয়ার চেষ্টা করতে করতে রেগে বলল, বেশি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ফোন দিন আমার। আরে তুই তো পটল, দেখ আমার থেকে কত খাটো তুই, তাও খামোখা কেন এনার্জি লস করছিস? এই এই, একদম আমাকে পটল বলবেন না, আমি 5 ফুট 3 ইঞ্চি, ওকে? নিজে যে তাল গাছ সেটা বলুন। প্লিজ এভাবে রাগিস না, তোকে রাগলে না খুব কিউট লাগে, ইচ্ছে করে মশলা ছাড়া ফ্রাই করে খেয়ে ফেলি। তে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ছি, কি অসভ্য, ভাবা যায় আমি কি কোনো চিকেন যে আমাকে ফ্রাই করে খাবে সে? জাংকুক আবার বলল, ওকে যা, তোকে ফোন ফেরত দেওয়ার একটা অপশন দেই। আমাকে 5 মিনিট লিপ কিস করতে হবে, তাহলে তোর ফোন একদম সহি সালামতে তোর কোলে পৌঁছে যাবে। কত সিম্পল একটা ব্যাপার, তাই না? হোয়াট, আপনাকে কিস করব তাও আমি? জাস্ট ইম্পসিবল। জান জান, লাগবে না ফোন, এমন হাজারটা ফোন কেনার সামর্থ্য আমার বাপের আছে। একবার বাবাকে বললে আমার সামনে ফোনের কারখানা এনে রেখে দেবে। জাংকুক বাঁকা হেসে বলে, হাজারটা ফোন কেনার সামর্থ্য থাকলেও আইডিটার কি হবে বলো তো? আহারে বেচারা, সবাই তো জানে এইটা তোর আইডি। আইডিতে কয়েকটা পিকও আছে মনে হয়। আমি এটা দিয়ে বিভিন্ন আজেবাজে পোস্ট করব, তারপর তোর ছেলে ফ্রেন্ডের কাছে অনেক সুন্দর সুন্দর পিক দিয়ে রোমান্টিক কথা বলবো। আইডিয়াটা খুব একটা খারাপ না, কি বল? আপনি কেন এমন করছেন বলুন তো? জাংকুক তের দিকে এগোতে এগোতে বলল, তোকে তো বললামই, কেন করছিস না? তে এতক্ষণ পেছতে পেছতে তার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। হায় হায়, এখন কি করবে? আমি তো ধরা খাইছি। তে অসহায় দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কিরে, পাওয়ার শেষ তোর? এখন আমার পাওয়ার দেখ। বলেই জাংকুক তের দুই সাইডের দেয়ালে হাত রেখে আস্তে আস্তে তার দিকে মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলো। উদ্দেশ্য হচ্ছে কিস করা, কিন্তু যেই না তে ঠোঁটে ঠোঁট মিলাবে, তে অমনি দেয়াল ঘেঁষে তাড়াতাড়ি করে নিচে বসে পড়লো, যেন জাংকুক তাকে কিস করতে না পারে। যার ফলশ্রুতিতে জাংকুকের ঠোঁট গিয়ে ঠেকলো সোজা দেয়ালে। আচমকা এমন হয় জাংকুক কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আর এদিকে তে নিচে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তেকে হাসতে দেখে জাংকুক রাগে বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো পেটে হাত রেখে হেসেই চলেছে।
তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কুক কিছু একটা ভেবে একটা বাঁকা হাসি দিল। তারপর হাতের ফোনটা বিছানায় ফেলে দিয়ে হুট করে তেকে কোলে তুলে নিল। হঠাৎ কোলে তুলে নেওয়ায় তে চমকে ওঠে। তার হাসি মুহূর্তেই হাওয়ার মতো ফুস হয়ে যায়। সে চেঁচিয়ে বলতে থাকে, এই কোলে তুলছেন কেন? নামান বলছে আমাকে। অসভ্য বাদর ইতর খরগোশ বদমাশ, নামান আমাকে। আরে এখন নামালে কি আর হবে? একটু ওয়েট করো। নামিয়ে কেন, বসিয়ে দেব তোকে সোনা, তাও সিংহাসনে। তোর তো আবার রানী হওয়ার শখ হয়েছে মানে? জাঙ্কুক আর কিছু না বলে তেকে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। তাকে হাঁটতে দেখে তে ননস্টপ হাত পা ছোড়াছুড়ি করে কোল থেকে নামানোর জন্য বলে যাচ্ছে, কিন্তু তার সব চেষ্টায় জল ঢেলে দিয়ে জাঙ্কুক তেকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে হাঁটা ধরলো। তের নজর কিচেনের দিকে পড়তেই দেখলো তার মা রান্না করছে। তাদের ড্রয়িং রুম থেকে কিচেনের সবটা স্পষ্ট দেখা যায়। এবার হয়তো কিছু করতে পারবে সে। জোরে জোরে গলা ফাটিয়ে তার মাকে ডাকতে লাগলো, আম্মু, আম্মু গো, দেখো জাঙ্কুক ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তোমার মেয়ে বিপদে গো আম্মু। আরে আম্মু, ও আম্মু। জাঙ্কুক হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, তুই আবারও গলা ফাটিয়ে শুধু শুধু এনার্জি নষ্ট করছিস? তোর এত এনার্জি কোথা থেকে আসে বলতো? এনার্জি বাল্ব খাস নাকি? তোর আম্মু কানে হেডফোন লাগানো, ভালো করে তাকিয়ে দেখ। তে এবার ভালো করে খেয়াল করে দেখলো তার মা কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে রান্না করছে। এই ডিজে আম্মুকে নিয়ে হয়েছে যত জ্বালা, এ গান শোনার আর টাইম পেল না। তে তার এসব ভাবনা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তাকে জাঙ্কুক কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ তার মনে হলো সে হাওয়ায় ভেসে ঠাস করে কোথায় যেন পড়ে গেছে। সাথে সাথে চমকে খেয়াল করে দেখে সে ময়লার একটি বড় প্লাস্টিকের চারকোনা ডাস্টবিনে পড়ে আছে। অ্যাকচুয়ালি তাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাজটা জাঙ্কুকই করেছে। তে জাঙ্কুকের দিকে ফিরে দেখে সে পকেটে দু হাত দিয়ে একটু দূরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তে রাগে চিৎকার দিয়ে বলল, কি করছেন আপনি এটা? আর কোনো জায়গা পেলেন না শেষমেশ ডাস্টবিনে? কি বাজে গন্ধ, ছাড়বো না আমি আপনাকে। শালার বেটা খাটাস খরগোশ গন্ডার, তোর জীবনেও ভালো হবে না দেখিনিস, তুই বউ পাবি না। আগে তো নিজের ভালো করো মহারানী, তারপর না হয় আমাকে নিয়ে চিন্তা করো। আর আমি বউ না পেলে তুমিও জামাই পাবে না। টাটা। কথাটা বলে জাঙ্কুক পকেটে হাত রাখা অবস্থায় মুখে শীষ বাজাতে বাজাতে চলে গেল। এই আপনি কোথায় যাচ্ছেন? আমাকে এখান থেকে তুলবে কি শুনি? এই যে শুনছেন? কিন্তু ততক্ষণে জাঙ্কুক তের দৃষ্টির বাইরে চলে গেছে। বর্তমানে বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে তে, আর তার সামনে কোমরে দু হাত গুজে ভুরু কুচকে রেগে তার দিকে তাকিয়ে আছে তার মা আয়ু। উদ্দেশ্য, উনি কিছুতেই এই নোংরা অবস্থায় তেকে ঘরে ঢুকতে দেবে না। তে এবার বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে আম্মু? এভাবে পথ আটকে সামনে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমি ভিতরে যাব। আগে তুই বল, এই বাজে অবস্থা কি করে হলো তোর? কি করে আবার? তোমার ওই সোনার টুকরা জাঙ্কুকের জন্য। তুই আবার ওকে নাম ধরে ডাকছিস? তোকে কতবার বলেছি ওকে ভাইয়া বলে ডাকবি। সে তোর থেকে গুনে গুনে 5 বছরের বড়। শখ কত নিজের ক্রাশকে ভাই ডাকবো, এর থেকে তো কচু খেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো, মনে মনে বলল তে। কিন্তু জোরে বলল, তো কি হয়েছে? আমি পারবো না ওকে ভাইয়া ডাকতে। এখন সরো দেখি, আমি গোসল করব। এইভাবে আর থাকতে পারছি না, কি বিচ্ছিরি গন্ধ। তুই বাইরের গার্ডেন থেকে পাইপের পানি দিয়ে আগে নিজেকে পরিষ্কার করে আয়, না হলে পুরো ঘর নোংরা হবে। এমনিতেও তোর চারপাশে মাছি ভনভন করছে, এই অবস্থায় ঘরে ঢোকা যাবে না। আম্মু, আমি বাইরে পানি ঢালতে পারবো না, তো আমিও তোকে ভিতরে ঢুকতে দিতে পারবো না, সরি। বাড়ির পেছনের গার্ডেনের পাইপে পানি দিয়ে শরীরে লেগে থাকা ময়লা পরিষ্কার করছে তে। এমন সময় তার মনে হলো তাকে কেউ দেখছে। পানির পাইপটা হাতে নিয়ে পিছনে ঘুরে দেখে জাঙ্কুক তার থেকে কিছুটা দূরে হাত আড়াআড়ি করে বুকে ভাঁজ করে বড় একটি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইস, আবারও ক্রাশ খেলাম। এই ছেলেটা কি আমাকে ক্রাশ খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই, মনে মনে বলল তে। জাঙ্কুকের কথায় ধ্যান ভাঙে তে। জাঙ্কুক বলল, কি রে, তোর শরীরের ভাঁজগুলো এত সুন্দর কেন রে? আমাকে পাগল করার জন্য বুঝি? এসব দেখিয়ে অন্য ছেলেদের পাগল করতে পারবি, এই জিয়ন জাঙ্কুককে নয়। বুঝতে পেরেছিস ডুগডুগি? জাঙ্কুকের কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি
ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। জীবনেও কল্পনা করেনি এমন একটা বাজে কথা সে আমাকে বলবে বা শুনতে হবে, তাও আবার নিজের ক্রাশের কাছ থেকে। লুচ্চা একটা, দিনে দিনে লুচ্চা হয়ে যাচ্ছে। আমি যখন মাথা নিচু করে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখন জাঙ্কুক আবারও বলে ওঠে, এভাবে সংসেজে দাঁড়িয়ে আমাকে শরীর দেখাবি নাকি ভিতরে যাবি? অবশ্য আমার দেখতে কোনো প্রবলেম নেই, তুই দেখাতে চাইলি। আমি আর 1 মিনিটও ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে ভাড়ের ভিতরে চলে আসলাম। তারপর এক দৌড়ে নিজের রুমে ঢুকে ওয়াশরুমে এসে 2 হাঁটু রেখে হাঁপাতে লাগলাম। মা গো মা, কি সাংঘাতিক পোলা ভাবা যায়! আর একটু হলেই তো আমি লজ্জায় দম বন্ধ হয়ে মরেই যেতাম। আমি কি বলেছি নাকি যে তাকে আমার শরীর দেখাবো? সেই তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আর এখন যত দোষ নন্দ ঘোষ। বাবা মায়ের একমাত্র মেয়ে তে, এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে। দেখতে যেমন সুন্দরী তেমন মায়াবীও, কোনো দিক দিয়েই কমতি নেই তার। জাঙ্কুক ও তের বাবা দুজনেই একসাথে পার্টনারশিপে বিজনেস করছে, একটি বড় কোম্পানিও আছে তাদের। জাঙ্কুকরা 2 ভাই, সেই বড়। ছোট ভাই সুগা, জাঙ্কুকের 2 বছরের ছোট সে। জাঙ্কুক এতদিন ঢাকায় হোস্টেলে থেকে অনার্স কমপ্লিট করেছে, 3 মাস হলো এখানে এসেছে। তে যে ভার্সিটিতে পড়ে সেখানেই মাস্টার্সে ভর্তি হয়েছে। তাকে দেখলেই যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য। দেখতে খুব সুদর্শন, তবে সে 1 নম্বরে পেলে বয় ছেলে। মানুষ যেমন জামা কাপড় চেঞ্জ করে, সেও তেমনি মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। ভার্সিটিতে এসে অনেকক্ষণ যাবত জাঙ্কুককে খুঁজে যাচ্ছে, কিন্তু তার পাওয়া তো দূরের থাক, তার কোনো টিকিটাও দেখা যাচ্ছে না আশেপাশে। হঠাৎই কিছু একটা ভেবে ভার্সিটির পিছনে পুলের দিকে হাঁটা ধরলাম। সেখানে এসে হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। জাঙ্কুক একটি মেয়ের কাঁধে মাথা রেখে তার সাথে প্রেম আলাপ করতে ব্যস্ত। আমি তাড়াহুড়ো করে ওইখানে তাদের সামনে গিয়ে 2 হাতে মেয়েটির চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে রেগে বললাম, ওই গবগাছের পেতনি, তোকে না আমি মানা করছিলাম জাঙ্কুকের আশেপাশেও যেন তোকে না দেখি? তাও তোর কত বড় কলিজা, তুই আবারও ওর সাথে এখানে বসে প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে আমি নদীতে চুবিয়ে মারবো। তের কাণ্ড দেখে জাঙ্কুক পেছন থেকে তের কোমরে 2 হাত রেখে তাকে হ্যাচকা টান মেরে মেয়েটার কাছ থেকে ছুটিয়ে পিছনে নিয়ে আসে। মেয়েটাও ছাড়া পেয়ে ততক্ষণে চম্পট। আমি এদিকে এখনো রাগে ফুঁসছি। জাঙ্কুক আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে রেগে বলল, কি করলি তুই এটা? হ্যাঁ, জানিস মেয়েটাকে পুনরায় পটাতে আমার পুরো 1 ঘন্টা টাইম লেগেছে। আগেটার সাথেও তোর কারণে ব্রেকআপ হয়ে গেছে, এখন কি আমি তোর জন্য গার্লফ্রেন্ড ছাড়া থাকবো? আমার এবার রাগটা আরো বেড়ে গেল। আমি রেগে বললাম, ইস, যেভাবে বলছেন মনে হচ্ছে আপনাকে কেউ না খেয়ে থাকতে বলছে। ভাব কত দেখো, কোনো গার্লফ্রেন্ড ছাড়া কি আপনি ইন্তেকাল করবেন শুনি? করলে করবেন, আপনার কবরে আমি 100টা ফুলের তোড়া গিফট করে আসবো না, যত সব ফাউল কোথাকার। তের কথা শুনে জাঙ্কুক এবার বাঁকা হেসে বলল, আপাতত মরার কোনো শখ নেই, তবে তোর সাথে প্রেম করার শখ আছে। মুহূর্তেই আমার রাগের সব হাওয়া ফুস হয়ে উড়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলল, মানেটা খুব সোজা ডুগডুগি পটল। তোর কারণে যেহেতু আমার দুটো ব্রেকআপ হলো, তাই যতদিন পর্যন্ত না আমি কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি, ততদিন পর্যন্ত তোকে আমার সাথে প্রেম করতে হবে। মানে তুই আজ থেকে আমার নিউ গার্লফ্রেন্ড। আমি পেছোতে পেছোতে কাঁপা কাঁপা গলায় তার দিকে আঙুল তুলে বললাম, একদম বলে দিচ্ছি না, দূরে যান বলছি। আর কিছু বলার আগেই আমার পা থেকে জমিন গায়েব হয়ে গেল। আমি যেই না পা ফসকে পড়ে যেতে নেব, অমনি কেউ আমার হাত খুব শক্ত করে ধরে ফেললো। হ্যাঁ, জাঙ্কুক। আমি ভয়ে ভয়ে একবার পানিতে তো একবার তার দিকে তাকাচ্ছি। সে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আপ क्या होगा तेरा डुगडुगी? কি সাহসীগিরি শেষ তো? এখন হাতটা ছেড়ে দিলেই তো তোর কেল্লা ফতে হয়ে যাবে। এবার বল, আমার সাথে প্রেম করবি নাকি? আমি এক পলকের জন্য রেগে বলে উঠলাম, জীবনেও না। তাহলে আমিও হাতটা ছেড়ে দেই, কি আর করার। বাই বাই ডুগডুগি। আফসোসের অভিনয় করে পেলাম না তোকে জীবনের তরে, তোমার আমার দেখা হবে মরণের পরে। বলেই সে আস্তে আস্তে আমার হাতটা ছেড়ে দিতে লাগলো। আমি আবারও বললাম, প্লিজ প্লিজ ছাড়বেন না, আমি সাঁতার জানি না, পড়লে আর উঠতে পারবো না। সে বলল, তুই কি আমার কথা শুনছিস? তাহলে আমি কেন শুনবো তোর কথা? বলে
আবারও যেই তার হাতটা আমার হাতের থেকে ছড়াতে যাবে অমনি আমি চোখ বন্ধ করে চেঁচিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। বলার সাথে সাথে জাঙ্কুক আমাকে টেনে একদম তার সাথে মিশিয়ে এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে ও বলল, এই তো গুড গার্ল, যা এবারের মতো মাফ করে দিলাম, তবে বারবার কিন্তু করব না বলে দিলাম। এদিকে সে আমার এত কাছে আসাতে আমার বুকে যেন কেউ টাকদুম টাকদুম করে ঢোল পিটাচ্ছে এমন মনে হচ্ছে। তার শরীর থেকে এক অদ্ভুত মাতাল করা একটি ঘ্রাণ আসছে, যেই ঘ্রাণটা বোধহয় কোনো গোলাপকেও হার মানাবে। আমি যখন চোখ বন্ধ করে তার শরীরে সেই মাতাল করা ঘ্রাণ নিতে ব্যস্ত, তখন সে আমাকে ওভাবে ধরা অবস্থায় বলল, কিরে, তোর ভিতর কি কেউ আছে নাকি যে তোর বুকটাকে ডিজে সং বাজাচ্ছে? এত ডুকডুক শব্দ হচ্ছে কেন শুনি? আমার কাছে কিন্তু ভালোই লাগছে, খুব এনজয় করছি আমি। ক্যারি অন। জাঙ্কুকের কথা শুনে আমি তাড়াতাড়ি তার বুকে দু হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ছিটকে দূরে সরে গেলাম। রেগে বললাম, আপনি আসলেই একটা অসভ্য, তাই নাকি? তা আরো দেখাবো নাকি অসভ্য তুমি? দূর, ছাতার মাথা ভাল লাগে না। কথাটা বলে রেগে মেগে বোম হয়ে সেখান থেকে চলে এসেছি সোজা বাড়ির পথে। আজ এসবের চক্করে ক্লাসগুলো মিস হলো। বাড়িতে আসতেই আম্মুর এক গাদা প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন চলে আসলি? রেগে আছিস কেন? কি হয়েছে? ব্লা ব্লা ব্লা। আমিও তার কোনো কথার জবাব না দিয়ে বিরক্ত নিয়ে রুমে চলে আসলাম। আমি কি ডিকশনারি নাকি যে সারাক্ষণ সবার প্রশ্নের উত্তর দিতে থাকবো? যত সব। রাত 1:05 আমি গভীর ঘুমে মগ্ন। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার পেটে সুড়সুড়ি দিচ্ছে। নিভু নিভু চোখে সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম। সে এত রাতে আমার রুমে কি করছে? এই ছেলে কি আমাকে শান্তি দেবে না? আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? সে সোজা গিয়ে আমার বিছানায় গিয়ে মাথা নিচে দু হাত দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ে বলল, তো কোথায় থাকবো শুনি? আমার প্রেমিকার ঘরে আমি আসবো না তো কে আসবে? ওই পাশের বাসার টাকলা আঙ্কেল। প্রেমিকা? কে আপনার প্রেমিকা? আশেপাশে তাকি, এখানে তো আমি ছাড়া আর কাউকে দেখছি না। তাহলে আপনার প্রেমিকাটা এখানে আসলো কোথা থেকে? ভুরু কুঁচকে বললাম। সে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, এমা, তোর তো দেখি ভুলে যাওয়ার রোগও আছে। কেন মনে নেই? আজকে সকালেই তো বলেছিলি। এবার আমার হুট করে সকালের কথা মনে পড়লো। আমি বললাম, হ্যাঁ মনে আছে। তাই বলে কি আপনি এত রাতে হুটহাট আমার ঘরে চলে আসবেন নাকি? তাও আবার আমার বিছানায় শুয়ে আছেন। কেউ দেখলে কি মনে করবে ভাবতে পারছেন আপনি? জাঙ্কুক নড়ে চড়ে আরেকটু আয়েশ করে শুয়ে পড়ল। সে যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা শোন, তুই আজ থেকে রাতে ওইসব গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাবি না, বুঝলি? তোর ওই ভুঁড়িওয়ালা পেট দেখতে আমার ভালো লাগে না। ওই দেখ, এখনো দেখা যাচ্ছে। আমি আমার পেটের দিকে তাকিয়ে দেখি টি শার্টটা কুঁচকে অনেকখানি উপরে উঠে গেছে। ডিম লাইটের আলোতে সবকিছু বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে টি শার্টটা নিচে নামিয়ে নিলাম। এবার খুব লজ্জা লাগছে আমার। শালার বেটা লুচ্চা। হঠাৎ করে একটা কথা মনে পড়তেই তাকে হালকা রেগে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তার মানে ওই সময় আপনি আমার পেটে সুড়সুড়ি দিচ্ছিলেন? হ্যাঁ দিয়েছি তো। তো মানে কি? আপনার সাহস হয় কি করে আমার পেটে হাত দেওয়া? এই শোন, এত বেশি কথা না বলে আগে বল তোর ঘরে চানাচুর আছে কিনা। হোয়াট? চানাচুর? চানাচুর দিয়ে কি করবেন আপনি? কি করব আবার? খাবো। তুই কি কচি খুকি ফিডার খাস নাকি যে এটাও বুঝিস না? কি এত রাতে চানাচুর খাওয়ার জন্য আপনি এখানে এসেছেন? দেশে কি চানাচুরের আকাল পড়েছে? সে যে জন্যই আসে সেটা তো দেখার বিষয় না। এখন যা তো, যেটা বলছি সেটা নিয়ে আয়। আমি পারবো না, নিজের বাসায় গিয়ে খান, যান। সে এক ঝটকায় শোয়া থেকে উঠে আমার সামনে তার মুখ এনে বলল, তাহলে তো বিয়ের আগেই তোর সাথে বাসরটা সেরে ফেলতে হয়। কি বলিস ডুগডুগি? তার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়োয় সেখান থেকে নিচে নেমে আসলাম। এই ছেলের কোনো ভরসা নেই, কখন না জানি কি করে বসে। আচ্ছা, ও কার বিয়ের কথা বলছিল? ধুর, এইসব আউটফল চিন্তা করে আমি কি করব? তে নিজের চক্রে তেল দে। ওই রাম ছাগলের কথা ভেবে তোর কোনো ফায়দা হবে না। রান্নাঘর থেকে চানাচুরের বাক্সটি নিয়ে সোজা ঘরে চলে আসলাম। তারপর চানাচুরের বাক্সটা এক প্রকার আছাড় মেরে জাঙ্কুকের সামনে রেখে দাঁতে দাঁত চেপে বললাম, নে বেটা রাক্ষস, খা।
খেয়ে জলদি এখান থেকে বিদায় হ দেখি। জাঙ্কুক তেকে রেগে ধমক দিয়ে বলল, এই আমাকে কি তোর কোনো ভিখারি মনে হয় যে এভাবে বলছিস? তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই আমাকে ধমকাচ্ছিস? এখন এই সব চানাচুর তুই খাবি, এটাই তোর শাস্তি। কি বললেন? এসব পাগল ছাগলের মতো কথা। এই এক বক্স চানাচুর আমি খাবো? ইম্পসিবল। জাঙ্কুক বাঁকা হেসে বলল, তাহলে আমার দ্বারাও অনেক কিছু পসিবল। বলেই আমার দু কাঁধের দুপাশে তার দু হাতের ভর ছেড়ে দিল। আমার প্রাণ পাখিটা এদিকে আকুম বাকুম করছে ভয়, কারণ সে তার নিজের ঠোঁট এক সাইডে কামড়ে ধরে আমার ঠোঁটের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি ভয় ভয় বল, কি করছেন জাঙ্কুক? কেন? যা তুই চাইছিলি তাই করবো এখন? শয়তানি হাসি দিয়ে। সকালে বিছানা থেকে উঠতে পারছি না। কি করে উঠবো? পুরো রাতে এক বক্স চানাচুর খেয়েছি। ওই গন্ডার মার্কাটার জন্য এখন আমার পেটের 12টা বেজে রয়েছে। কোন রকমে শোয়া থেকে উঠে বদহজমের একটি ওষুধ খেয়ে নিলাম। একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে। ভার্সিটি ছুটির পর বোগামের সাথে মাঠের এক কোণে বসে আছি বেঞ্চে। আমাদের ভার্সিটির চারপাশ ঘিরে স্টুডেন্টদের বসার জন্য এরকম বেঞ্চ রয়েছে। বোগাম আমার ক্লাসমেট, বন্ধু বলা চলে, তবে অত ভালো বন্ধু না। আমরা বেস্ট ফ্রেন্ড জিমিনা বেশ কিছুদিন ধরে অসুস্থ, হালকা জ্বর ঠান্ডা আর কি। তাই সে 3 দিন যাবৎ ভার্সিটিতে আসছে না। সেজন্যই এতদিন বোগামের সাথে একটু একটু কথা বলি, তাও নিজ থেকে নয়। সে সেদে সেদেই আমার সাথে কথা বলে, পরে আমিও বলি। আমি অন্যদিকে তাকিয়ে যখন বোগামের সাথে কথা বলতে ব্যস্ত, তখন সে আমার অন্য কিছু দেখতে ব্যস্ত। তবে আমি সেটা খেয়াল করিনি, করতামও না যদি না জাঙ্কুক আসতো। আমার কথা বলার মাঝখানে কোথা থেকে জাঙ্কুক হুট করে এসে আমার আর বোগামের মাঝখানের জায়গায় বসে পড়ল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রকমের রেগে আছে। চোখ দুটো দিয়ে যেন জ্বালামুখীর মতো আগুন বের হচ্ছে। সে ওই রাগী মুখে জোরপূর্বক একটি হাসি দেখা টেনে তার এক হাত আমার অপর পাশের বাহুতে রেখে এক ঝটকায় আমাকে তার আরো কাছে টেনে নিল। আমি তার মতিগতি কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু হাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। তার হাতটা এতটাই শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছে নখগুলো আমার মাংসের ভিতরে ঢুকে যাবে। ব্যথা পাচ্ছি, তাও কিছু বলতে পারছি না। টু শব্দটা পর্যন্ত না, কারণ এখানে বোগাম রয়েছে। বোগামও যে কিছুটা বিরক্ত এসবে তা ওর চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে। জাঙ্কুক ওই হাসিটা মুখে রেখে বোগামের দিকে তাকিয়ে দাঁত পিষে পিষে বলল, এই যে মিস্টার বোগাম, আপনি এখন আসতে পারেন। ইউ নো নাও উই আর জিএফ বিএফ, সো ইটস পার্সোনাল। বোগাম মনে হয় কথাটা শুনে খুব বড়সড় একটা ধাক্কা খেল। সে গম্ভীর কণ্ঠে বলল, জিএফপিএফ মানে? কইতে তুমি তো আমাকে কিছু বললে না যে তোমার বয়ফ্রেন্ড আছে? আমি আমতা আমতা করে বললাম, আসলে ওই। আমাকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বোগামেকে বলল, কেন? আমি বলছি তাতে হয়নি, ওর বলতে হবে কেন? এই চলো তো, এখানে পাবলিক প্লেসে প্রেম করা যায় বুঝি? চলো এখান থেকে। বলে সে আমাকে কিছু বলতে না দিয়ে আমার এক হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে আসলো। বোগাম হয়তো তখনও বিস্ময়সূচক দৃষ্টিতে আমাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি আর জাঙ্কুক একটি গার্ডেনে পাশাপাশি বসে আছি। প্রায় আধ ঘন্টা হতে চললো। এখন দুপুর টাইম, তাই পার্কে তেমন লোকজন নেই বললেই চলে। জাঙ্কুক কিছু বলছে না, শুধু রাগে হাত একবার মুষ্টিবদ্ধ করছে, তো এই হাত দিয়ে অন্য হাতে আঙুল ফুটাচ্ছে, অথবা মাথা নিচু করে চুল ধরে টানছে, হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টায়। আর আমার এদিকে ভয়ে হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে। এখন না জানি সে কি করে আমার সাথে, ভেবেই আমার আত্মা কেঁপে কেঁপে উঠছে। আমি যেই দু হাতে ভর দিয়ে তার থেকে আরেকটু দূরত্ব বজায় রেখে বসতে যাব, অমনি সে মাথা নিচু রেখেই খপ করে আমার পাশে থাকা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে রাগী শান্ত গলায় বলল, এখন পালাচ্ছিস কেন? ভয় লাগছে বুঝি আমাকে? দেখুন। সে আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে ঝুঁকে আমার দু সাইডের বেঞ্চের মধ্যে হাত রেখে চিৎকার করে রেগে বলল, চুপ, একদম চুপ। আগে মনে ছিল না? আর এসব কি পড়েছিস? হ্যাঁ, হাতা
চুলটুকু না রাখলেই তো পারতি। চুল কি তোর সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? বেঁধে রাখা যায় না? সবাইকে কি দেখাতে হবে তুই কত সুন্দর? কাল থেকে যদি তোকে এসব ড্রেস আর চুল ছাড়া অবস্থায় বাইরে দেখি, তাহলে দেখবি তোর কি হাল আমি করি, তুই ভাবতেও পারবি না। তার কথা শুনে আমি এবার ফুপিয়ে শব্দ করে কেঁদে দিলাম। সে আবারও আমাকে ধমক দিয়ে বলল, এই একদম নেগা কান্না করবি না আমার সামনে। এসব ঢং অন্য কাউকে গিয়ে দেখাস, আমাকে নয়, বুঝতে পেরেছিস? আর ওই বোগাম তোকে তে বলে ডাকছিল কেন? হ্যাঁ, ওর সাহস কি করে হয় তোকে তে ডাকার? কে হয় তোর? ও কি তোর প্রেমিক যে তোকে এসব নামে ডাকবে? ও যখন তোকে বাজে দৃষ্টিতে দেখছিল তখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছিল না রে? তাই তো তুই ওকে বাধা না দিয়ে বসে বসে মজা নিচ্ছিলি। আমি তার কথাগুলো আর সহ্য করতে পারলাম না। দুই হাতে তার বুকে খুব জোরে ধাক্কা দিলাম, যার ফলে সে আমার থেকে ছিটকে দূরে সরে গেল। আমি দাঁড়িয়ে রাগে ক্ষোভে চিৎকার করে বললাম, ব্যাস অনেক বলেছেন, আর না। হ্যাঁ হয়, সে আমার প্রেমিক হয়, তাতে আপনার কি? হ্যাঁ, কে আমাকে কিভাবে দেখলো না দেখলো সেটা আমার ব্যাপার, আপনি এসব বলার কি শুনি? আমি কি পরবো না পরবো, কিভাবে চলবো সেটা আমি নিজেই বুঝে নিতে পারবো। সো আপনার এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে, সেই অধিকার আমি আপনাকে এখনো দেইনি, বুঝতে পেরেছেন আপনি? কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসি। তার দিকে একবারের জন্য ফিরেও তাকাইনি। আজ 3 দিন হয়ে গেল জাঙ্কুকের সাথে আমার কোনো দেখা হয় না। না এখন বাড়িতে আসে, আর না আগের মতো ভার্সিটিতে যায়। কোথাও তাকে পাওয়া যায় না। আমারও তাকে না দেখে বুকটা কেমন জানি খা খা করে, কিন্তু আমিও আমার ইগোর কারণে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিনি। কেন করব? দোষটা তো ওই দিন সেই করেছিল, আমার সম্পর্কে বাজে মন্তব্য করে। মানছি একটু ভুল আমারও ছিল, তাই বলে সে আমাকে ওসব বলবে? আমি যখন বেডে আছোয়া হয়ে বসে কোলে একটা বালিশ নিয়ে এসব ভাবছিলাম, তখনই কেউ দরজা ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢোকে। তাকিয়ে দেখি আম্মু। ওনাকে দেখে কেন জানি খুব চিন্তিত লাগছে। আমি বিচলিত হয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? উনি বললেন, এত কথা বলার টাইম নেই, আমার দিকে কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দি, তুই ঝটপট এগুলো পরে রেডি হয়ে নে, তোর জন্য নিচে সবাই অপেক্ষা করছে। আমি অবাক হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, রেডি হব মানে? কিন্তু কেন রেডি হব সেটা তো বলবি। তুই এগুলো পরে রেডি হয়ে নিচে আয়, তাহলেই সব বুঝতে পারবি। কথাটি বলেই আম্মু ব্যস্ততা দেখিয়ে চলে গেল। একটা হালকা লাল কালারের লেহেঙ্গা ও গয়না পরে ড্রয়িং রুমের সোফায় বউ সেজে বসে আছি। কিছুক্ষণ আগে পার্লার থেকে দুটো মেয়ে এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমার সামনের সোফায় আব্বু আর বড় আব্বু, সাথে একজন বয়স্ক লোক হাতে তবজি আর কলম কাগজ নিয়ে বসে আছে। আর আমার পাশে আমার আম্মু ও আরো কয়েকজন প্রতিবেশী মহিলা। বুঝতে পারছি আমাকে কারো সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তাই বলে কি আমাকে একটাবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না আব্বু আম্মু? আমি কি করে মেনে নেব অন্য কাউকে? আমার মনে যে অন্য কারো বসবাস। হ্যাঁ, আমি জাঙ্কুককে ভালোবাসি, তবে সে কি আমাকে ভালোবাসে? হয়তো না। বিদায়ের সময় পুরো পাথর হয়ে ছিলাম আমি। আব্বু আম্মু কারো সাথে কোনো কথা বলিনি আমি। তারা দুজনেই আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তবে আমি কোনো রেসপন্স করিনি। অনেক অভিমান জমে আছে আমার তাদের প্রতি, হয়তো সময়ের সাথে সাথে এটি ঠিক হয়ে যাবে। গোলাপ ও রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো একটি ঘরে বসে আছি আমি। রুমটা যে কার আমি তা খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমার বিয়েটা জাঙ্কুকের সাথেই হয়েছে। কাজে বিয়ে পড়ানোর সময় যখন নামটা বলেছিল, তখন প্রথমে চমকে গিয়েছিলাম আমি। আমার বিয়ে নাকি জাঙ্কুকের সাথে আরো 3 বছর আগ থেকে ঠিক হয়েছিল। আমি বাদে এই কথা দুই ফ্যামিলির সবাই জানতো, এমনকি জাঙ্কুকও। সেজন্যই তো সে আমার সাথে সবসময় এমন করতো। আমি আর জাঙ্কুক ব্যালকনিতে রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই, দুজনের নজরই সামনের খোলা আকাশের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীরবতা দেখে আমিই বললাম, আপনি তাহলে শুরুতেই সবকিছু জানতেন তাই না? মৃদুস্বরে বলল সে। হ্যাঁ, জানতাম। তাহলে আমাকে বলেননি কেন? সে হালকা হেসে বলল, বললে কি আর তোকে ওভাবে জ্বালাতে পারতাম? আই এম সরি জাঙ্কুক। কেন, ওই দিন ওইসব বলার জন্য? আসলে সেদিন দোষটা আমারই ছিল। কি করব বল,
ওই বোগাম তোকে যে বাজেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তাই নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। ইচ্ছে করছিল তার চোখ দুটো উপড়ে ফেলি। না, অপরাধ কিছুটা আমারও ছিল, আমার খেয়াল রাখা উচিত ছিল। সে কিছুই বলছে না। এতক্ষণ আমরা কেউই কারো দিকে তাকাইনি। আমি এবার তার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, ভালোবাসেন আমাকে? সেও আমার দিকে ফিরে আমার দু হাত তার গালের দুহাতে আলতো করে ধরে বলল, জানিস, যেদিন থেকে আমার মনে নতুন কোনো অনুভূতির সৃষ্টি হয়েছিল, সেদিন সেই অনুভূতিগুলোতে শুধু তুইই ছিলি। যখন আশেপাশে ভালোবাসা শব্দটা শুনতাম, তখন সবার আগে তোর কথাটাই মাথায় আসতো। তখন বুঝেও আমি ব্যাপারটা এড়িয়ে যেতাম। তোকে যদি বলি তোকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না, তাহলে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। যদি বলি তোকে একদিন না দেখলে নিজেকে পাগল পাগল লাগে, তাহলে আমি বলবো আমি তোকে অনেক বেশি ভালোবাসি। কি বলবো বল, তুই যে আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছিস। যদি এই রোমান্টিক ভাষায় বলতে যাই, তাহলে বলবো মিশে আছো নিঃশ্বাসে। তার কথাগুলো শুনে আমি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইছে। না, এটা কোনো বেদনার অশ্রু নয়, এটা হচ্ছে খুশির অশ্রু। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার খুশি এটা, যা সবার ভাগ্যে জোটে না। আমি তৎক্ষণাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম। সেও আমাকে দু হাতে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আমি বললাম, আমি আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমিও আপনাকে আপনার মতো রোমান্টিক ভাষায় বলতে চাই, ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমার শাসনকে, তোমার রাগকে। ভালোবাসি তোমার লুচ্চা মার্কা কথাবার্তা। ভালোবাসি পুরোটাই তোমাকে। তুমি মিশে আছো আমার নিঃশ্বাসে। আমার কথা শুনে জাঙ্কক আমাকে কোলে তুলে নিল, তারপরে নিয়ে বিছানার উপরে ফেললো। তারপর আমার লুচ্চা বর আমার সাথে কি করবে তোমাদের আর নাই বল।